আমন্ত্রণ ডিজি বাংলার দিনের খবরে, সঙ্গে আছি ইমদাদুল হক। শুরুতেই শিরোনাম। ডিজিটাল কোভিড ভ্যাকসিন পাসপোর্টে গুরুত্ব দেওয়ার আহ্বান পলকের। অনলাইন মুজিব অলিম্পিয়াডে লাখপতি 22 বিজয়ী। চীনের উহান ইউনিভার্সিটি অব টেকনোলজির সঙ্গে চুক্তি করল সিটি ইউনিভার্সিটি। নিজ দেশেই স্টোর থেকে বিদায় দিদি অ্যাপ। উন্মুক্ত বাজারে টিকটকের এআই। ফেসবুক পাসওয়ার্ড চুরির দায়ে 9টি জনপ্রিয় অ্যাপ সরিয়েছে গুগল। এবং উইন্ডোজ 10-এই র্যানসামওয়্যার সুরক্ষা। এবার পুরো খবর। ডিজিটাল কোভিড ভ্যাকসিন পাসপোর্টে গুরুত্ব দেওয়ার আহ্বান পলকের। করোনা মহামারীর সময় এশিয়া অঞ্চলে বাণিজ্য এবং পর্যটনের সুরক্ষা ও সুবিধার্থে ডিজিটাল কোভিড ভ্যাকসিন পাসপোর্টের দিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সোমবার কোভিড-19-এর ভ্যাকসিন বিষয়ক ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির জন্য ভারত আয়োজিত ওয়েবিনারে অংশ নিয়ে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান। I would like to propose introduction of digital COVID vaccine passport to the representatives from the health and technology domains from various countries present here today. This will ensure the security and facilitate trade and tourism within our region. অনুষ্ঠানে প্রতিমন্ত্রী করোনা মোকাবেলায় আইসিটি বিভাগের সুরক্ষা অ্যাপ সহ নানা উদ্যোগের কথা তুলে ধরেন। একই সঙ্গে তিনি করোনা মোকাবেলায় সবাইকে একসঙ্গে চলার আহ্বান জানান। The in-house programmers of ICT division of the government of Bangladesh developed the vaccine management system Surakha, which is being successfully used for mass vaccination. Over 1 crore citizens who are eligible for COVID vaccines have registered so far using this system. Through the Surakha platform, we are providing all services related to vaccination, from registration, generating vaccine card, nearest vaccine center locator, time and date vaccination, to downloading vaccination certificate. Bangladesh has learned from the current pandemic that we have to move all together to survive, to prosper, and to protect this world. ভিডিও বার্তার মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তার বক্তব্যে করোনা মোকাবেলায় প্রযুক্তির গুরুত্ব তুলে ধরেন। তিনি জানান, ভারতের তৈরি করোনা বিষয়ক অ্যাপ আরোগ্য সেতু ওপেন সোর্স প্ল্যাটফর্মে পাওয়া যাবে। বিভিন্ন দেশ এটি ব্যবহার করতে পারবে। টেকনোলজি is integral to our fight against COVID-19. Luckily, software is one area in which there are no resource constraints. That is why we made our COVID tracking and tracing app open source as soon as it was technically feasible. The software can be customized to any country as per their local requirements. নরেন্দ্র মোদীর সঙ্গে কণ্ঠ মিলিয়ে অনুষ্ঠানে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানান, ভারত বিশ্বাস করে করোনা মোকাবেলায় সবাই একসঙ্গে পথ চলবে। India feels obligated to extend all possible assistance to the international community because we always believe in coexistence, collaboration and co-prosperity. অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ শ্রিংলা, ভারতের ন্যাশনাল হেলথ অথরিটি সিও আর.এস. শর্মা, আফগানিস্তানের কমিউনিকেশন অ্যান্ড আইটি মন্ত্রী মাসোমা খাওয়ারি, স্বাস্থ্যমন্ত্রী ওয়াহিদ মাজরোহ, ভুটানের স্বাস্থ্যমন্ত্রী লিওনপো ডেকেন ওয়াংমো, মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী আহমেদ নাসিম সহ বিশ্বের 142টি দেশের মন্ত্রী ও প্রতিনিধিরা অংশ নেন। অনলাইন মুজিব অলিম্পিয়াডে লাখপতি 22 বিজয়ী। মুজিব বর্ষে প্রথমবারের মতো আইসিটি বিভাগ আয়োজিত দ্বিভাষিক আন্তর্জাতিক প্রতিযোগিতা মুজিব অলিম্পিয়াডে অনলাইন কুইজ পর্বে 10 জন এবং আমার বঙ্গবন্ধু প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন 12 জন। বঙ্গবন্ধু অলিম্পিয়াড জয় করে লাখপতি হয়েছেন এই 22 বিজয়ী। সোমবার অনলাইন মাধ্যমে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের নাম ঘোষণা করেন। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন আমাদের বর্তমান ও আগামী প্রজন্মের সামনে যদি তুলে ধরতে পারি, তাহলে দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করেন জুনায়েদ আহমেদ পলক। সেই সংগ্রামী জীবন, সেই সংগ্রামী ইতিহাস যদি আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে আরো সহজ করে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সামনে, তরুণ প্রজন্মের সামনে, শিশু, কিশোর, তরুণী, তরুণ এবং শহর, গ্রাম, নারী, পুরুষ, দেশে বিদেশে সকলের কাছে তুলে ধরতে পারি, তাহলে বঙ্গবন্ধুর জীবন দর্শন, বঙ্গবন্ধুর কর্মময় জীবন
সঠিকভাবে চর্চা করার সুযোগটা যদি তরুণ প্রজন্মের কাছে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের একটি দেশপ্রেমিক আমরা প্রজন্ম গড়ে তুলতে পারবো। বক্তব্যে প্রতিমন্ত্রী আলো বলেন, মুজিব বর্ষে আমরা অঙ্গীকার করেছিলাম প্রযুক্তির মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শ দেশে বিদেশে ছড়িয়ে দেব। আমরা মুজিব বর্ষে অঙ্গীকার করেছিলাম যে প্রযুক্তির মাধ্যমে আমরা বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধুর জীবন দর্শনকে আমরা দেশে এবং সারা বিশ্বে ছড়িয়ে দেব, যেন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়ে দেশের জন্য, বিশ্ব মানবতার জন্য যেন বাংলাদেশের তরুণরা তারা যেন কাজ করতে পারে। কুইজে 100 প্রশ্নের সঠিক জবাব দিয়ে 10 বিজয়ীর মধ্যে রয়েছেন ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ নাজিব আলম ও মোহাম্মদ আতিকুল্লাহ, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের রাজলক্ষ্মী মণ্ডল ও সাবিত ইবনে মুয়াজ, ভোলার চরফ্যাশনের শেখ মাহির আনসারি মাহিম, নেত্রকোনার আবদুল্লাহিল রাকিব আল হাসান, বগুড়া সদরের মোহাম্মদ কামরুজ্জামান জারিফ, গাইবান্ধার তালহা জুবায়ের এবং ঢাকার মিরপুরের মারজু আলম ও জিগাতলার সিফাত রাব্বি প্রিয়ম। এছাড়াও আমার বঙ্গবন্ধু প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন নারায়ণগঞ্জের সিদরাতুল মুনতাহা, ঢাকার ইসরাত জাহান নূর ইভা, বণিক বৈশ্য, সাইফুল আলম খান ও আফিদ নূর, পিরোজপুরের চন্দ্রিকা মণ্ডল, গোপালগঞ্জের বিশ্বজিৎ সরকার, পটুয়াখালীর ANM আকিব, ঝালকাঠির শতদল বিশ্বাস, জয়পুরহাটের হাবিবা সুলতানা বৃষ্টি, শরীয়তপুরের দেওয়ান ফারিয়া তাসনিম এবং নরসিংদীর মোসাম্মদ তহুরা আক্তার তন্নি এই ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন। বক্তব্যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব NM জিয়াউল আলম প্রযুক্তিতে বঙ্গবন্ধুর নানা অবদানের কথা তুলে ধরেন। আমাদের ICT ডিভিশন বিশ্বাস করে জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা ছিলেন একটি ICT মনস্ক একজন মহান ব্যক্তিত্ব, এবং তিনি তার জীবদ্দশায় আমাদেরকে ITUর সদস্যপদ লাভের বিষয়টি আমাদের নিশ্চিত করেছেন। বাংলাদেশ প্রথম সদস্যপদ লাভ করে বেদবুনিয়া উপগ্রহ ভূকেন্দ্র উনি স্থাপন করেছেন, এবং তিনি বিশ্বাস করতেন যে আমাদের এই যে তথ্য প্রযুক্তির এটি যদি ওয়ার্ল্ড ওয়াইড সমভাবে সম্প্রসারিত হয়, সমভাবে আমাদের তথ্য প্রযুক্তি যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে বিশ্ব একটি উচ্চতর মাত্রায় চলে যেতে পারে। বঙ্গবন্ধুকে নিয়ে 350 ভিডিও জমা পড়েছিল জানিয়ে CIR সমন্বয়ক তন্ময় আহমেদ বলেন, প্রতিযোগীরা আমাদের জানিয়েছে আগে বঙ্গবন্ধুকে জানার সুযোগ কম ছিল, সবকিছু ডিজিটাল মাধ্যম হতে সবাই তাকে নিয়ে এখন জানার সুযোগ পাচ্ছে। ছিল এরকম যে আসলে স্যার দেখেন, আমরা তো আগে গল্প শুনেছি যে বঙ্গবন্ধু নিয়ে 75-এর পরে ওরা ওদের ভাষায় বলছিল আর কি, আমি জাস্ট আমার মতো করে বলছি যে 75-এর পরে নাকি বঙ্গবন্ধুকে নিয়ে বাংলাদেশে কথা বলা যেত না, আমাদের বাবারা, চাচারা বা আমাদের সিনিয়ররা তারা নাকি এরকম কিছু জানতে পারে না, কিন্তু আমাদের তো এখন জানার অনেক সুযোগ। আমরা এখন ডিজিটাল বাংলাদেশে আছি, আমরা তো চাইলেই বঙ্গবন্ধু নিয়ে সার্চ করলে অনেক কিছু পাই। অপু মাহফুজের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ICT অধিদপ্তরের মহাপরিচালক ABM আরশাদ হোসেন। তিনি জানান, আগামী 13 জুলাইয়ের মধ্যে বিজয়ীদের কাছে পুরস্কার হস্তান্তর করা হবে। চীনের উহান ইনস্টিটিউট অব টেকনোলজির সঙ্গে চুক্তি করল সিটি ইউনিভার্সিটি। চীনের অন্যতম বিশ্ববিদ্যালয় উহান ইনস্টিটিউট অব টেকনোলজি ইউনিভার্সিটির সঙ্গে সোমবার একটি সমঝোতা চুক্তি করেছে বাংলাদেশের সিটি ইউনিভার্সিটি। এই চুক্তির মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকেরা দেশের গণ্ডি পেরিয়ে গবেষণার সুযোগ পাবেন। সেই সাথে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা চীনের এই বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে মাস্টার্স ও PhD-তে পড়ার সুযোগ পাবেন। ভার্চুয়াল অনুষ্ঠানে এই সমঝোতা স্মারকে সই করেন চীনের উহান ইনস্টিটিউট অব টেকনোলজি ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর ইউ ফুকুয়ান এবং সিটি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহ ইয়া আলম। সিটি ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী মোহাম্মদ শাফায়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উভয় বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় প্রধান, ট্রেজারার, রেজিস্ট্রার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। নজর দিচ্ছি বিশ্ব প্রযুক্তির খবরে। নিজ দেশে স্টোর থেকে বিদায় দিদি অ্যাপ। রাইড শেয়ারিং কোম্পানি দিদির অ্যাপ নিজ দেশের অ্যাপ স্টোর থেকে সরানোর নির্দেশ দিয়েছে সাইবার স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না CSE। অবৈধভাবে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের দায়ে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে রয়টার্সের বরাত দিয়ে জানিয়েছে দ্য ভার্জ। নিয়ন্ত্রক সংস্থাটি কোম্পানিটিকে চীনের ডেটা সংরক্ষণ নীতিমালা মেনে অ্যাপ আপডেটের নির্দেশনা দিয়েছে, তবে বিস্তারিতভাবে নীতিমালা ভঙ্গের বিষয়টি উল্লেখ করেনি। 2012 সালে প্রতিষ্ঠিত দিদির সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী শুধুমাত্র চীনেই স্বয়ংক্রিয় গ্রাহক সংখ্যা 37 কোটি 70 লাখ। গত জুনে কোম্পানিটি IPO-তে প্রবেশ করে। 2014 সালে আলিবাবার পর US স্টক এক্সচেঞ্জে এটাই চীনের কোনো কোম্পানির বড় IPO। CSE নির্দেশনা অনুযায়ী দিদি সেবায় নতুন গ্রাহক নিবন্ধন স্থগিত করা হয়েছে। এদিকে উইবোতে দিদির একজন মুখপাত্র বলেছেন,
নির্দেশনা অনুযায়ী স্টোর থেকে অ্যাপ সরানো হবে। তবে যারা এরই মধ্যে অ্যাপটি ডাউনলোড করে রেখেছেন তারা স্বাভাবিক নিয়মেই অ্যাপটি ব্যবহার করতে পারবেন। উন্মুক্ত বাজারে টিকটকের এআই। টিকটকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এখন আর গোপন নয়, বস্তুত এটি এখন উন্মুক্ত বাজারে পাওয়া যাচ্ছে। ফিনান্সিয়াল টাইমসের বরাত দিয়ে এনগ্যাজেট জানিয়েছে, টিকটকের মালিকানা কোম্পানি বাইটড্যান্স অনেকটা চুপিসারেই বাইট প্লাস নামে নতুন ডিভিশন উন্মুক্ত করেছে। আর এই নতুন ডিভিশনটি রিকমেন্ডেশন অ্যালগোরিদম সহ টিকটকের প্রযুক্তি বিক্রি করে থাকে। খবরে বলা হয়, বাইট প্লাস থেকে কম্পিউটার ভিশন প্রযুক্তি, রিয়েল টাইম ইফেক্ট, স্বয়ংক্রিয় অনুবাদ সহ অন্যান্য ফিচার কেনা যাচ্ছে। গত জুনে সিঙ্গাপুরে বাইট প্লাসের যাত্রা শুরু হয়। হংকং এবং লন্ডনেও কোম্পানিটির অবস্থান রয়েছে। নতুন কোম্পানিটি যুক্তরাষ্ট্রে ট্রেডমার্ক নিবন্ধনের প্রক্রিয়া চালাচ্ছে, যদিও এই মুহূর্তে দেশটিতে বাইট প্লাসের অস্তিত্ব আছে কিনা সেটি নিশ্চিত নয়। বর্তমানে বাইট প্লাসের বেশ কয়েকটি গ্রাহক রয়েছে। আমেরিকান ফ্যাশন অ্যাপ গোট, ইন্দোনেশিয়ার অনলাইন শপিং কোম্পানি চিলিবেলি এবং ভ্রমণ বিষয়ক ওয়েবসাইট উইগো বাইট প্লাসের কোড ব্যবহার করছে। এখনই বাইট প্লাসের পরিকল্পনা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বাইটড্যান্স। তবে বাজার বিশ্লেষকরা বলছেন, ব্যবসায়ের জন্য বিভিন্ন ধরনের টুলস বিক্রির মাধ্যমে অ্যামাজন, মাইক্রোসফট সহ অন্যান্য কোম্পানির সাথে টেক্কা দিতে বাইট প্লাস সাহায্য করবে। ফেসবুক পাসওয়ার্ড চুরির দায়ে 9টি জনপ্রিয় অ্যাপ সরিয়েছে গুগল। গোপনতা নীতিমালা ভঙ্গের দায়ে অ্যান্ড্রয়েড অ্যাপ সরিয়ে ফেলার ধারাবাহিকতা থামছেই না। এই ধারাবাহিকতায় সম্প্রতি 9টি জনপ্রিয় অ্যাপকে প্লে স্টোর থেকে সরিয়ে ফেলেছে গুগল। ডক্টর ওয়েব অ্যানালিস্ট সম্প্রতি কয়েকটি অ্যাপ চিহ্নিত করে, যেগুলো ট্রোজানের মাধ্যমে ফেসবুকের লগ ইন তথ্য চুরি করে। এরপরই উক্ত 9টি অ্যাপ প্লে স্টোর থেকে মুছে ফেলে গুগল। অ্যাপগুলোর নাম উল্লেখ করা না হলেও এগুলোর সম্মিলিত ডাউনলোড সংখ্যা 58 লাখের বেশি। অ্যাপগুলো হরোস্কোপ ডেইলি এবং রাবিশ ক্লিনারের মতো সহজে সার্চ করা নাম ব্যবহার করেছে। অ্যাপগুলো ব্যবহারকারীদের বাস্তবিক ফেসবুক সাইন ইন পেজে নিয়ে যেত। এরপর কমান্ডের মাধ্যমে জাভাস্ক্রিপ্ট লোড করতে এবং প্রবেশ করানো ইউজার নেম ও পাসওয়ার্ড সংরক্ষণ করে সার্ভারে নিয়ে যেত। এছাড়া অথরাইজেশন সেশন থেকে কুকিজ চুরিও করেছে অ্যাপগুলো। প্রতিটি ক্ষেত্রেই ফেসবুককে লক্ষ্য করা হয়েছে, তবে অ্যাপ নির্মাতারা ব্যবহারকারীদের অন্যান্য ইন্টারনেট সেবায়ও নিয়ে যেতে পারত। অ্যাপগুলোতে 5 ধরনের ম্যালওয়্যার থাকলেও তথ্য চুরি করতে সবগুলোতে একই জাভাস্ক্রিপ্ট কোড এবং কনফিগারেশন ফাইল ফরম্যাট ব্যবহার করা হয়েছে। উইন্ডোজ 10-এ র্যানসামওয়্যার সুরক্ষা। সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়েই বেড়েছে র্যানসামওয়্যার হামলার ঘটনা। এ ধরনের সাইবার হামলায় সচরাচর কোনো কম্পিউটার বা নেটওয়ার্কে ম্যালওয়্যার বা ক্ষতিকর সফটওয়্যার ছড়িয়ে দিয়ে ফাইল কবজা করে নেন হ্যাকাররা। এরপর মুক্তিপণের বিনিময়ে সেই ফাইলগুলো ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়, কিন্তু অর্থ দিলেই যে দরকারি ফাইলগুলো ফেরত পাওয়া যাবে তার নিশ্চয়তা মেলা ভার। তবে খানিকটা নির্ভাবনার ব্যাপার হলো, উইন্ডোজ 10-এ কিন্তু আগে থেকেই রয়েছে র্যানসামওয়্যারের সুরক্ষা ব্যবস্থা। কিছুটা আড়ালে থাকে বলেই অনেকেরই চোখ এড়িয়ে যায়। তাই সুবিধাটি চালু করতে হলে আগে চালু করতে হবে উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমের উইন্ডোজ সিকিউরিটি অ্যাপ। এরপর ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন অংশে গেলে পৃষ্ঠার নিচের দিকে মিলবে র্যানসামওয়্যার প্রোটেকশন অপশন। এখান থেকে ম্যানেজ র্যানসামওয়্যার প্রোটেকশনে ক্লিক করে ফোল্ডার অ্যাক্সেস চালু করে দিতে হবে। তাহলেই সন্দেহজনক সফটওয়্যার যদি পিসির গুরুত্বপূর্ণ ডেটায় কোনো ধরনের পরিবর্তন করতে চায়, তবে এখন থেকে স্বয়ংক্রিয়ভাবে তা ঠেকিয়ে দেবে উইন্ডোজ 10। অপারেটিং সিস্টেমটি যে ড্রাইভে আছে সেটির ডকুমেন্টস, পিকচার্স, ভিডিওজ, মিউজিক এবং ফেভারিট ফোল্ডার স্বয়ংক্রিয়ভাবে র্যানসামওয়্যার থেকে সুরক্ষা পাবে। এছাড়াও প্রোটেক্টেড ফোল্ডারে ক্লিক করে আরও ফোল্ডার সেখানে যুক্ত করা যাবে। ব্লক হিস্ট্রিতে গেলে দেখা মিলবে কোন সফটওয়্যারগুলোকে ফাইলে অ্যাক্সেস করা থেকে ঠেকিয়ে দিয়েছে উইন্ডোজ 10। এরপরও যদি র্যানসামওয়্যার হামলা হয়েই থাকে, তবে OneDrive সেট আপ করার পরামর্শ দেওয়া হয়েছে সেখানে। এতে জরুরি ফাইলগুলোর একটি ব্যাকআপ থাকবে ক্লাউড ড্রাইভে। OneDrive-এ প্রথম 5 গিগাবাইট ডেটা স্টোরেজ পাওয়া যায় বিনামূল্যে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ডিজিটাল জীবনধারায় নিরাপদে ভালো কাটুক সবার জীবন। প্রযুক্তির সঙ্গে আপডেটেড থাকতে যুক্ত থাকুন ডিজি বাংলায়।